এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন হচ্ছে বাইরে প্রচুর বাতাস হচ্ছে এবং এই যে আমার জানালার কাছে যেখান থেকে এই লাইট সোর্সটা আসছে এখানে হচ্ছে প্রচুর পাখি বসে আছে, ওরা হচ্ছে কিচিরমিচির করতেছে। তো আগেই তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, সাউন্ড একটু প্রবলেম হতে পারে। তো কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে এনট্রপি। এনট্রপি নিয়ে আজকে আমরা বিস্তার আলোচনা করব। তো এখান থেকে অনেকগুলো ম্যাথ করব, বেসিক পড়ব, সব কিছু করব। আমি আশা করি যে এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে এনট্রপি নিয়ে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। এখন কথা হচ্ছে এনট্রপি পড়ার বা একটা টপিক পড়ার অনেকগুলো প্রসেস থাকতে পারে। যেমন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে বেসিক পড়ব, বেসিক দিয়ে এই সূত্রগুলো ডিরাইভ করব, দেন হচ্ছে ম্যাথ করব। এটা একটা প্রসেস হতে পারে। আরেকটা প্রসেস হতে পারে আমরা আগে সূত্রগুলো দেখব, সূত্রগুলো মুখস্থ করব, সূত্রগুলোর বিভিন্ন রাশি সম্পর্কে জানবো, এগুলোর অ্যাপ্লাই সম্পর্কে জানবো, তারপর হচ্ছে ম্যাথ করব, অ্যান্ড সর্বশেষে আমরা হচ্ছে কি করব বলো তো, বেসিক পড়ব। তো এই দুইটা প্রসেসেই হচ্ছে পড়াশোনাটা করা যায়। আমি তোমাদেরকে আজকে সেকেন্ড প্রসেসটা দিয়ে পড়াবো, অর্থাৎ আমি আগে তোমাদেরকে সূত্র শিখাবো, এই রাশিগুলো পরিচিত করাবো, তারপর হচ্ছে ম্যাথ করাবো অনেকগুলো, দেন হচ্ছে তোমাদেরকে বেসিক যতটুকু দরকার হয় ততটুকু পড়াবো। তাহলে হবে কি, তোমার মার্কস তোলাটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো যে এইখানে এনট্রপি পড়তে যেই সূত্রগুলো দরকার বা ডাটাগুলো দরকার সেগুলো আমি এক সাইডে লিখে রেখেছি। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা সূত্র সেটা হচ্ছে এই সূত্রটা এবং এই সূত্রটাই, যে আমি একটু দাগ দিয়ে রেখেছি আলাদা করে। এখন আমি একটু সূত্রগুলো তোমাদেরকে পড়াতে চাই। দেখো প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে যে এনট্রপির সূত্রটা কি। এনট্রপি এই যে লেখা আছে এখানে ডিএস, এটার মানে বোঝানো হচ্ছে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন ডিএস। আর ডিএস এই কথাটার মানে হচ্ছে ডি দ্বারা যখন কোনো কিছু লেখা হবে তার মানে হচ্ছে ওটার একটা হার বা পরিবর্তন নির্ণয় করতেছি আমরা। তো ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই টি। তাপগতিবিদ্যা তোমরা যারাই একটু মোটামুটি পড়েছো, এটা তো একদম লাস্টের একটা টপিক তাই না তাপগতিবিদ্যার। তো তোমরা কিউ এর পরিচয়টা জানো। কিউ এর পরিচয়টা হচ্ছে তাপ বা এটাকে এক ধরনের শক্তিও বলা যেতে পারে। তাহলে ডি কিউ ডিভাইডেড বাই টি, টিটা হচ্ছে বড় টি আমরা লিখি কি কোন এককের জন্য, কেলভিনের জন্য তাই না। তো ডি কিউ ডিভাইডেড বাই টি, তাহলে এককটা হবে জুল, উপরে হচ্ছে জুল শক্তির জন্য আর নিচে হচ্ছে কেলভিন। এটা দিয়ে আমরা হচ্ছে এনট্রপি নির্ণয় করতে পারি। এখন এই সূত্রটার দুইটা ভার্সন করা সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে আমরা যখন একটা বস্তু নিই এই বস্তুটার দুই ধরনের চেঞ্জ হতে পারে। দুই ধরনের চেঞ্জের জন্য এই দুইটা সূত্র। একটা হচ্ছে কি বলতো, অবস্থার পরিবর্তন। আচ্ছা প্রথমে আমি অবস্থার পরিবর্তন, বা এটাকে বলা হয় ভৌত অবস্থার লিখেছি কেন, ভৌত অবস্থার চেঞ্জ। ধরো হচ্ছে তোমার কাছে বরফ আছে, একটা বরফের খণ্ড, এটাকে তুমি পানিতে নিয়ে যাবে, বা পানি আছে এটাকে তুমি বাষ্পে নিয়ে যাবে। এই কাজগুলোই হচ্ছে ম্যাথে করতে হয়, আমি তোমাদেরকে ম্যাথ করাবো যখন তখন দেখাবো। তো এটা হচ্ছে ভৌত অবস্থার চেঞ্জের জন্য কি বলতো, ডি কিউ বা কিউ যেটা, এটাকে আমরা লিখি হচ্ছে এম এল ভি অথবা এম এল এফ। এম এল এফ যেটা, এটা হচ্ছে কি তোমার পানি থেকে, এই যে আমি লিখে রেখেছি দুইটা, একটা হচ্ছে এম এল এফ ডিভাইডেড বাই টি এফ। অর্থাৎ বরফ থেকে যখন পানিতে যাবে সেই অবস্থার জন্য এই সূত্রটা। এটা কি, এটা হচ্ছে এরকম। আর একটা হচ্ছে এম এল ভি যেটা ভাইব্রেশন হবে যেখানে, অর্থাৎ পানি থেকে বাষ্পে পরিণত হবে, ডিভাইডেড বাই টি ভি। মানে হচ্ছে এই তাপমাত্রাটা হচ্ছে কি পানির বাষ্পীভবনের তাপমাত্রা, এটা হচ্ছে পানির গলনাঙ্কের তাপমাত্রা, এগুলো দেয়া থাকবে। আর এম এল এফ, এম হচ্ছে ভর, এম সমান সমান কি, যে টুকরাটা তোমাকে দেয়া থাকবে, বরফের খণ্ডটা দেয়া থাকবে সেটার ভর, এটার একক হচ্ছে কি কেজি। আর দেখো আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এল এফ। এল এফ মানে কি, এই যে এল এফ যেটা, এটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। ঠিক আছে, তো এল এফ এর পরিচয়টা তোমরা পেয়েছো। আর এল ভি যেটা, এটার পরিচয় হচ্ছে 2.26, বা এটার যে ভ্যালুটা, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, একদম চিরজীবন এটাই বসবে। বা প্রশ্নে যদি আলাদা কিছু দেয়া থাকে সেটার ব্যাপারটা হচ্ছে আলাদা, কিন্তু এগুলো তোমার মুখস্থ করা লাগবে। 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। আচ্ছা তাহলে এই যে সূত্রটা, এটা আমি আশা করি যে তোমরা মোটামুটি পরিচিত হয়েছো। এখন দেখো এটা হচ্ছে আরেকটা সূত্র আছে,
সেটা হচ্ছে পানির তুমি অবস্থার পরিবর্তন করলে না, কিন্তু ধরো তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে, এটা কি এক ধরনের পরিবর্তন না? এটা কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তনের জন্য লিখব হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু এম এস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। অর্থাৎ ফাইনাল যে তাপমাত্রায় তুমি নিয়ে যাবে 50 ডিগ্রি, এবং ইনিশিয়ালি ছিল তোমার 0 ডিগ্রি, সেগুলো। আর এই যে টি আমি লিখছি, এগুলো কোথায় বসবে, এগুলো কোন এককে বসবে? সেটা হচ্ছে কেলভিনে বসবে নাকি? এটা হচ্ছে কেলভিন টেম্পারেচারে বসবে সবগুলো। বড় টি লিখলেই বুঝবে হচ্ছে তাপগতিবিদ্যায় কেলভিন টেম্পারেচার, আর ছোট টি যেটা, এটা হচ্ছে সেলসিয়াসের জন্য, সেলসিয়াস। এটা একটু মনে রাখতে পারো, এটা একটু এক্সট্রা জিনিস তোমাদেরকে একটু জানালাম। এখন আশা করি যে সূত্রগুলো দেখেছো, আর এই যে সূত্রটা, এটার লাস্টে আমি ইন্টিগ্রেশন থেকে কিভাবে এটা ডিরাইভ করতে হয় সেটা দেখিয়ে দিব। আপাতত হচ্ছে ম্যাথে ফোকাস করো, ঠিক আছে? তো এখানে দেখো এম আবারও হচ্ছে ভর, এস যেটা, এটাকে বলা হয় আপেক্ষিক সুপ্ততাপ। আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে পানির জন্য হতে পারে, যেটা হচ্ছে এস ডাব্লিউ লিখেছি আমি। আর একটা হচ্ছে কি বলতো, আইসের জন্য হতে পারে না, বরফের জন্য, সেটা লিখেছি এস আইস। আর একটা হচ্ছে কি স্টিমের জন্য হতে পারে, এটাকে আমি লিখেছি এস স্টিম। তো এই তিনটা যে, এগুলোর ভ্যালুগুলো মুখস্থ করতে হবে তোমাকে। একটা হচ্ছে 4200, একটা হচ্ছে 2100, আর একটা হচ্ছে 2000, মানে হচ্ছে 2200 আর 2100 জুল পার কেজি পার কেলভিন। তো মোটামুটি সবগুলো আমরা ডাটা, সূত্র এগুলো জেনেছি। এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, রিভার্স প্রসেসের জন্য এন্ট্রপি হবে নেগেটিভ। রিভার্স প্রসেস বলতে কি বোঝাচ্ছি, ধরো তুমি বরফ থেকে পানিতে নিবে, এটা কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় হতে পারে না? যদি 1 খণ্ড বরফ তুমি রেখে দাও, তাহলে এটা আস্তে আস্তে কি পানিতে পরিণত হবে। বাট যখন পানি থেকে তুমি বরফে নিতে যাবে, এটা হচ্ছে একটা রিভার্স প্রসেসের উদাহরণ। পানি থেকে বরফে নিতে হলে ফ্রিজে রাখতে হবে, এটাকে কি মানে এটা হচ্ছে রিভার্স প্রসেস এক কথায়, এতটুকু জাস্ট মনে রাখো। তো রিভার্স প্রসেসের ক্ষেত্রে নেগেটিভ, এবং আমাদের যে মেইন প্রসেসটা, মানে যেটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ। ওকে, তো এই সবগুলো জিনিস যদি একটু জানা হয়ে যায়, তাহলে আমরা এখন ম্যাথের মধ্যে ঢুকবো। অনেকগুলো ম্যাথ আমি তোমাদেরকে এখন করবো। তো চলো ম্যাথে ঢুকে যাই। আচ্ছা ভাইয়ারা, দেখো প্রথম যে আমাদের ম্যাথটা, এটা হচ্ছে বুয়েট 20-21 সেশনে এসেছিল এই ম্যাথটা। তো এই ম্যাথে কি বলেছে দেখো, বলেছে হচ্ছে একটা ইলেকট্রিক কেতলির সাহায্যে 2 কেজি ভরের পানির তাপমাত্রা, তাহলে এম কত পেলাম, এটা আগে একটু মার্ক করে রাখবো। 2 কেজি ভরের পানির তাপমাত্রা, তাই না? তাহলে স্টেটটাকে, এটার স্টেট বা অবস্থাটা হচ্ছে ওয়াটার, পানিতে আছে, তাই তো? তো তরল অবস্থায়। আচ্ছা, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, 25 টু 80 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে। এখন জানতে চাচ্ছে হচ্ছে ডিএস কত, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনটা কত। আর এস এর ভ্যালুটা দিয়ে দিয়েছিল কোশ্চেনে, যেটা আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম। তো এই ম্যাথটা হচ্ছে কি করলো, তাহলে কোনো অবস্থার পরিবর্তন হয়নি, শুধুমাত্র টেম্পারেচারের চেঞ্জ হয়েছে। তো আমি এর আগে যতবার তোমাদেরকে এন্ট্রপি বলেছি, আসলে উচ্চারণটা হবে বা সঠিক কথাটা হবে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা, ঠিক আছে? তো আমরা আসলে এন্ট্রপি নির্ণয় করি না, আমরা নির্ণয় করি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা আসো তাহলে আমরা ডিএস নির্ণয় করব। সো ডিএস এর সূত্র কি বলতো, আমরা হচ্ছে পানির স্টেট পরিবর্তন করিনি, জাস্ট টেম্পারেচার পরিবর্তন করেছি। তাহলে এটা হচ্ছে এম এস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। তো আসো এখানে এম কত দেওয়া আছে, 2 কেজি। এস কত দেওয়া আছে, এই যে এস এর ভ্যালু দেওয়া আছে 4200 ইন্টু লন টি ফাইনাল আর টি ইনিশিয়াল। তো আমরা কি বলেছি, এগুলো সব কেলভিনে নিতে হবে। তো ফাইনাল হচ্ছে 80, তো 80-র সাথে যোগ হবে 273, তাহলে কেলভিনে চলে যায়। যখন একটা সেলসিয়াস তাপমাত্রাকে আমরা 273 দ্বারা যোগ করব, অ্যাড করবো এটার সাথে, তাহলে হচ্ছে কেলভিনে চলে যায়। আর 80 ডিগ্রি, আর একটা হচ্ছে কি 25 ডিগ্রি ইনিশিয়ালটা ছিল, তাহলে 25 প্লাস 273। এখন জাস্ট আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিলে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। তো করি একটু সলভটা। 2 ইন্টু 4200 ইন্টু লন 80 প্লাস 273 ডিভাইডেড বাই 25 প্লাস 273। তাহলে এটা এন্ট্রপির পরিবর্তন যেটা, সেটা আসতেছে হচ্ছে 1422.74 এত জুল পার কেলভিন।
আচ্ছা, এককটা কোথা থেকে লিখেছি? এই যে আমাদের সূত্র ছিল ডিকিউ ডিভাইডেড বাই এস। আমি প্রথমে শুরুতে তোমাদেরকে পড়িয়েছিলাম যে জুল পার কেলভিন। এই জুল পার কেলভিন হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের একক। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমি বক্স করে দিচ্ছি, অ্যান্সার। তো এই প্রবলেমটা কিন্তু বুয়েটের রিটেন প্রবলেম একটা। তো দেখো এটা কিন্তু জাস্ট একটা সূত্র বসিয়ে করে ফেলা গিয়েছে। তো এখন আমরা আরও ম্যাথ করব। আচ্ছা, এখন তোমরা যেই ম্যাথটা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে বুয়েটের রিটেন প্রবলেম একটা। এটা এসেছিল বুয়েটের 17-18 সেশনে। তো এখানে দেখো কি বলেছে, বলেছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিবর্তন করা হলো। সো হোয়াট ইজ দ্য ডিএস, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনটা কত, এটা জানতে চেয়েছে। আচ্ছা, তো তাহলে এখানে কি হচ্ছে দেখো, প্রথম অবস্থায় কি ছিল? প্রথম অবস্থায় ছিল হচ্ছে পানি অবস্থায় ছিল, তাই না? পানি থেকে কি করলাম আমরা, ট্রান্সফরমেশনটা করলাম বাষ্পে। এরকম তো বাষ্প নাকি? তো বাষ্পে পরিবর্তন করলাম। এখানেও ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানেও হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এইটার মধ্যে একটা জিনিস লুকানো আছে, সেটা হচ্ছে পানির যে বাষ্পীভবনের যে তাপমাত্রাটা, সেটা হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কি হচ্ছে বলো তো, অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই না? এখানে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তো অবস্থার পরিবর্তন হলে আমরা কোন সূত্র ইউজ করি? আমরা সূত্র ইউজ করি হচ্ছে সেকেন্ড সূত্রটা। তাহলে আমরা লিখব ডেল এস ইজ ইকুয়াল টু এম এল এফ লিখবো নাকি ভি লিখবো, কোনটা লিখবো? যেহেতু আমাদের মানে হচ্ছে ভ্যাপারে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বাষ্পে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এম এল ভি ডিভাইডেড বাই টিভি এটা নিয়ে কাজ করব, তাই তো? তো এম কত দেওয়া আছে বলো তো? 4 কেজি পানি না, এই যে 4 কেজি পানি, এটাকে আমি 4 লিখলাম। তারপর এলভি, এলভি কি এখানে দেওয়া আছে? নেই। তার মানে আমাদেরকে মুখস্থ করে যেতে হতো। তো এলভিটা হচ্ছে কত, এখানে আছে আমার আগেই লেখা ছিল, এই যে এলভি, এটা হচ্ছে 2.26 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই টিভি, অর্থাৎ ভেপারে যে পরিবর্তনটা হচ্ছে এখানকার তাপমাত্রাটা কত, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100, এটা কি 100 লেখা যাবে না, কারণ হচ্ছে আমাদের কেলভিন টেম্পারেচারে লিখতে হবে। সো দ্যাট উই নিড টু অ্যাড 273। এটা অ্যাড করলে আসবে কি বলো তো, জুল পার কেলভিন। তো এখানে হচ্ছে অ্যান্সার চলে আসবে। তো আমি অ্যান্সারটা বের করে দিচ্ছি তোমাদেরকে। এটারও অ্যান্সারটা হবে তোমার এম উপরে হচ্ছে 4, তারপর 2.26 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 100 ইন্টু 27 প্লাস 273। সো এখানে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে 24235.925 লিখতে পারো। তো এত জুল পার কেলভিন। তো দেখছো যে বুয়েটে এই এন্ট্রপি থেকে আসলেই সহজ সহজ ম্যাথ আসে। আমি যে এখন তোমাদেরকে একটা সিকেরুয়েটের ম্যাথ করাবো, দেখবা সেটা হচ্ছে বুয়েটের থেকে কঠিন এসেছে। আচ্ছা চলো সেই ম্যাথটা করাই। এই ম্যাথটা হচ্ছে সিকেরুয়েট 23-24 সেশনে এসেছিল। তাহলে এটা এসেছে সিকেরুয়েট 23-24, এই সেশনটা এই ম্যাথটা এসেছিল। দেখো এই ম্যাথটা কিন্তু বুয়েটের ম্যাথের থেকে হার্ড, বা এটা বলা যেতে পারে বুয়েটের ম্যাথটা যদি 50 হয় এটা হবে 100 ম্যাথ। তো এটার ক্ষেত্রে দেখো কি বলেছে, যে জনাব রফিক 255 গ্রাম অর্থাৎ 255 গ্রাম ভরের ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। আচ্ছা কি করছে, উনি হচ্ছে একটা বরফ খণ্ড নিল যেটার ভর ছিল 255 গ্রাম, এটাকে একটা নির্দিষ্ট হাইট থেকে ফেলে দিল, তারপর বরফটা এখানে এসেছে। আচ্ছা, তো মাটিতে পড়ার পর শক্তির সংরক্ষণ নীতির জন্য 10% বরফ গলে গেল। তাহলে এখানে এসে কি বরফটা একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ বরফটা একটু গলে গেছে। তো 10% গলে গেছে, তার মানে কি এইটার 90% আর এখানে আছে, এই বরফটার 90%, অর্থাৎ 255 ইন্টু 90%। এইটা যদি দেই আমি, তখন যে ভরটা থাকবে সেটা হচ্ছে এই ছোট্ট বরফ খণ্ডটার ভরটা। তো এটা আমি একটু বের করে নিচ্ছি প্রথমেই, কারণ এম নিয়ে হচ্ছে আমাদের প্রবলেম হয়। 255 ইন্টু 90%, এটা আসতেছে হচ্ছে 229.5 গ্রাম। আচ্ছা, তো আমরা কি গ্রামে রাখবো? আমরা যখন ফিজিক্সের কোনো কিছু সলভ করব তখন চেষ্টা করব সব কিছু এসআইতে নিয়ে যেতে, এসআই এককে। তো এটাকে আমরা কেজিতে নিয়ে যাই,
তাহলে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এটা আসবে হচ্ছে 0.2295 এত কেজি। তাহলে এটা পেলাম বরফখণ্ডটার একদম শেষে যে ভরটা ছিল মাটিতে পড়ার পরে সেই ভরটা। তারপর কি বলেছে দেখো, যে এই বরফখণ্ডটিকে মানে যতটুকু বাকি আছে অতটুকুকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাই তাহলে ডিএস কত। তো আমাদের ছিল হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফখণ্ড ছিল, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে নিয়ে যেতে হবে। তো কতগুলো ধাপ আমাদের পার করতে হয় দেখো। আমি হচ্ছে প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল, তাহলে এটা হচ্ছিল বরফ। এখান থেকে নিতে হবে কিতে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে নিয়ে যেতে হবে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার যেটা, এটাকে নিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে ওয়াটারে নিতে হবে। এখন এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পরে কি হবে, এটা বাষ্পে পরিণত হতে শুরু করবে। সো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা কি স্টিম বা গ্যাস এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা কতগুলো স্টেট দেখলাম তাই না। আমরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে নিয়েছি, কারণ আমরা জানি বরফের গলনাঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে কেন নিয়েছি, আমরা জানি ওয়াটারের যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে কি তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। দেন 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্টিমে পরিবর্তন করেছি। তো 3টা ধাপ টোটাল পার করতে হবে। সো এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, এটা হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, এটা আবার অবস্থার পরিবর্তন। আচ্ছা সরি, তো দেখো আমাদের প্রথম হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য কি লিখতে হয়, ডিএস ইজ ইকুয়াল টু MLF ডিভাইডেড বাই TF। আর এটা হচ্ছে কি আমরা টেম্পারেচারে পরিবর্তন করতে যাচ্ছি, এটার জন্য ডিএস ইজ ইকুয়াল টু লিখি আমরা হচ্ছে MS লন T ফাইনাল বাই T ইনিশিয়াল। আবার এটা হচ্ছে স্টেটের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন, এটার জন্য লিখব ডিএস ইজ ইকুয়াল টু MLV ডিভাইডেড বাই TV। তো সবগুলো বসাই চলো। MLF এম কত পেয়েছি আমরা, 0.2295। LF কি দেয়া আছে এখানে, এই যে LFটা দেয়া আছে, কত দেয়া আছে 3360। এখানে দেওয়া আছে কিলো জুল পার কেজি, তো এটাকে আমরা কিলো জুল পার কেজিতে না রেখে জুল পার কেজিতেই রাখতে চাচ্ছি। তো এখানে লিখবো 3360 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাই না, 10 টু দি পাওয়ার 3। আচ্ছা এককটা আর এখন বসানোর দরকার নেই, আমরা জাস্ট কিলো থেকে জুলে নিয়ে গেছি অনলি। তো নিচে হচ্ছে TF, তো এটা কত ছিল 0 ডিগ্রি, তাই তো। তো 0 + 273, এখান থেকে একটা অ্যান্সার আসবে। দেন এই সেকেন্ড ধাপটা যেটা, এটা ডিএস সমান কি হবে, এম হচ্ছে 0.2295 ইন্টু এস কত দেওয়া আছে 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন দেওয়া আছে। তো আমরা এটাকে কিলো জুলে রাখবো না, শুধু জুলে নিয়ে যাব। তাহলে 4.2 এর সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ হবে। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে কি, এস পেলাম, তারপর লন টি ফাইনাল কত বলো তো 100 ডিগ্রি। তো 100 + 273 সবগুলো কেলভিনে নিয়ে যাচ্ছি। আর নিচে হচ্ছে টি ইনিশিয়াল ছিল হচ্ছে শুধু 273 + 0। আচ্ছা, তো আমাদের এটার ক্ষেত্রে একটা অ্যান্সার পাবো এখান থেকে। তো এটা হচ্ছে ডিএস, ধরো এটা হচ্ছে DS1, এটা হচ্ছে DS2, এটা হচ্ছে DS1। আর একটা বাকি আছে না স্টেপ আমাদের, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার থেকে আমরা কিতে নিয়ে যাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে। তো থার্ড স্টেপটা আমি নিচে লিখি, সেটা হচ্ছে মানে এইটার অংশটা এখানে লিখতেছি আমি। তো এটা হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু এম হচ্ছে 0.2295 ইন্টু এলভি দরকার, দেখছো এটা কিন্তু দেয়া নাই। তো এলভি দেয়া নাই, এটা আমাদের মুখস্থ থাকার কথা। এটা হচ্ছে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কি হবে টিভি কত 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, তাহলে 100 ডিগ্রি প্লাস
6273 এত কেলভিন। তো এখান থেকে আরেকটা অ্যান্সার পাবো, এটাকে আমি ধরে নিচ্ছি DS3। সো টোটালটা আমরা এন্ট্রপিকে স্কেলার রাশির মতো যোগ করতে পারি। সো আমরা টোটাল যদি লিখি তাহলে এটা হচ্ছে DS ইজ ইকুয়াল টু DS1 প্লাস DS2 প্লাস DS3। এভাবে করলে আমরা এই ম্যাথের অ্যান্সার পেয়ে যাব। তো দেখো এই ম্যাথটাকে অনেক বড় না, এটা কিন্তু একটা MCQতে এসেছে সিকেরুয়েটে। তো এটা হচ্ছে বুয়েটের বলা যেতে পারে 4 গুণ কঠিন, কারণ এখানে হচ্ছে তোমার কি করা লাগতেছে, 3টা ধাপ পার করা লাগছে। তারপর হচ্ছে এগুলোকে কিলো জুলে দেয়া আছে, এগুলোকে জুলে নিয়ে যাওয়া লাগতেছে। দেন হচ্ছে এখানকার যে তোমার গ্রাম আছে এটাকে কেজিতে নেওয়া লাগছে। দেন এখানে এমটাকে আবার আমাদের কি আগে থেকেই এমটা বের করে নেওয়া লাগছে। আবার ম্যাথটাও দেখতে বড়, তো এটা কিন্তু অনেকগুলো স্টেপ করা লেগেছে এই ম্যাথটায়। তুমি যদি একটু কোশ্চেন ব্যাংক দেখো দেখবে যে সিকেরুয়েটে এন্ট্রপি থেকে আসলেই কঠিন ম্যাথ আসে, আর বুয়েটে এন্ট্রপি থেকে আসলেই সহজ ম্যাথ আসে। এটা হচ্ছে ওইখানকার স্যারদের হচ্ছে মানসিকতার উপরে ডিপেন্ড করে যে তারা হচ্ছে এই টপিকটা থেকে কঠিন দিবে, আবার বুয়েট দেখা গেছে যে অন্য একটা টপিক থেকে কঠিন ম্যাথ দিবে, এটা থেকে সোজা দিবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা সলভ করতে পারবে। চলো আমরা আরও কয়েকটা ম্যাথ করব। আচ্ছা ভাইয়ারা, এই ম্যাথটা হচ্ছে বুটেক্স 22-23 সেশনে এসেছে। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে হচ্ছে একটা পাত্রে সংরক্ষিত 2 গ্রাম ভরের অক্সিজেন গ্যাস। তাহলে ভর পেলাম কত, এম পেলাম হচ্ছে 2 গ্রাম। অক্সিজেন গ্যাসকে কি করা হয়েছে, ধীরে ধীরে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। তার মানে V2 যেটা, এটা হচ্ছে 3 ইন্টু V1, আয়তনটা 3 গুণ করেছি। তারপর বলেছে যে তোমার DS ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমাদের DS এর সূত্রটা কি ছিল, মেইন সূত্র যেটা, সেটা ছিল হচ্ছে DQ ডিভাইডেড বাই T, এটা ছিল না? এখন DQ নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাদের একটা প্রসেস বলেছে, যেটা হচ্ছে ধীরে ধীরে সমষ্ণ প্রক্রিয়া আয়তন 3 গুণ করা হয়েছে। এরকম প্রসেস যদি হয় তাহলে এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা আছে। তুমি যদি তাপগতিবিদ্যাটা আগে থেকে একটু পড়ো তাহলে এই সূত্রটা আশা করি তুমি জানবে। সেটা হচ্ছে DQ বাট Q ইজ ইকুয়াল টু nRT ln V2 বাই V1। এটা হচ্ছে আমাদের সূত্র ছিল কিউ নির্ণয়ের জন্য, এই সমষ্ণ প্রক্রিয়ায় কিউ নির্ণয়ের জন্য এই সূত্রটা ইউজ করা হয়। তো এখানে আমাদের দেখো তো এন কত দেয়া আছে, এন দেয়া আছে হচ্ছে W/M, তাই না? এন মানে হচ্ছে W/M, W হচ্ছে 2 গ্রাম, আর অক্সিজেনের জন্য এম হচ্ছে O2, তাহলে 32 ইন্টু আর হচ্ছে SI প্রক্রিয়ায় 8.312 এত। তারপর হচ্ছে তোমার টি আমরা জানি না, এবং তারপরে হচ্ছে লন V2/V1। এখন লন দিলাম আমরা V2/V1, V2 সমান কি লেখা যায়, 3V1 ডিভাইডেড বাই V1। তো V1 আর V1 কাটাকাটি চলে যায়। সো এটা হচ্ছে কিউ এর সূত্রটা। তো আমি এখানে লিখে দিই, বা কিউ এর যে চেঞ্জটা সেটা এখানে লিখে দিই, সেটা হচ্ছে 2/32 মানে হচ্ছে 1/16 কাটাকাটি গেলে, এরপর 8.312 ইন্টু এই যে টি আর এই যে টি, এটা কাটা যাবে না। আচ্ছা আমি লিখে দিই আগে, লন উপরে হবে কি ভি আর ভি কাটা গিয়ে 3/1, আর নিচেও একটা টি। সো এই টিটাকে এবং এই টিটাকে কেটে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো আননোন থাকলো না। এখান থেকে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে এত জুল পার কেলভিন। এটা হচ্ছে ডিএস। তো এই ম্যাথটা একটু ব্যতিক্রম ধর্মী ছিল। এখানে হচ্ছে আমাদের ডিকিউ আগে নির্ণয় করে নিয়ে আসা লেগেছে, তারপর হচ্ছে আমরা ম্যাথ করেছি। তো আশা করছি যে এই ম্যাথটাও তোমরা করতে পারবে। তো চলো এখন আমরা লাস্ট প্রবলেমটা করব আমাদের। এই ম্যাথটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের একদম সর্বশেষ প্রবলেম। এটার মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা এই ক্লাসের শেষ করব, এবং আমি আশা করি যে এই যে যতগুলো ম্যাথ আমি তোমাদেরকে করিয়েছি এগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো বা সলভ করতে পারো, তাহলে তুমি হচ্ছে তোমার বইয়ের টেক্সট বুকের বা তোমার এইচএসসি কোশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, যেখানেই তুমি ম্যাথ পাবে এন্ট্রপি দিয়ে, সেগুলো তুমি সলভ করতে পারবে। ঘুরে ফিরে এই টাইপগুলোর মধ্যে থেকেই তোমার ম্যাথগুলো আসবে। তো সর্বশেষ যেটা, এটা একটু ইন্টারেস্টিং এবং এটা একটু ব্যতিক্রমধর্মী। একটু ম্যাথটার দিকে দেখো, এটা এসেছিল কুয়েট 16-17-তে। তো কুয়েট একটু ইন্টারেস্টিং ম্যাথটা করেছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে কি করেছে, ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করেছে। তো বলতো এটা কি, এই যে রিভার্স প্রসেস সেটা না, প্রথমে ছিল হচ্ছে আমাদের তরল অবস্থায় পানিতে ছিল, দেন ও নিয়ে গিয়েছে হচ্ছে আমাদের একটা
স্টেটটা হচ্ছে বরফ বা কঠিন অবস্থায় নিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রিভার্স প্রসেস, এবং রিভার্স প্রসেসের ক্ষেত্রে কি হয় বলো তো, মাইনাস হয়, মনে আছে তো? আচ্ছা, তো আমরা কি করব, এটাকে প্রথমত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে নিতে হবে। সো আগে কি আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিতে হবে না? আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করো। প্রথমে ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার, এভাবে আমি লিখলাম। এখান থেকে আমাকে আগে নিতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে নিতে হবে, এটা হচ্ছে একটা স্টেপ। দেন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারটাকে আমাদের কি করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোথায় নিয়ে যেতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে নিয়ে যেতে হবে, বা এটাকে বলা হয় আইস। তো এই দুই স্টেপে আমাদের কাজটা হবে। দেন কি করব আমরা, আমাদের এই যে এনট্রপি, এটাকে আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা স্কেলার রাশির মতো, আমরা সবগুলো যোগ করে দিব। ওকে, তো চলো শুরু করি। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে DS1 লিখব। DS1 হচ্ছে এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, অবস্থার হচ্ছে না। দ্যাট মিন্স MS লন T ফাইনাল বাই T ইনিশিয়াল। তো M কত দেয়া আছে, 1 কেজি 1। S কত দেয়া আছে, S দেয়া আছে 4200, এগুলো কিন্তু মুখস্থ রাখবে। এরপর হচ্ছে লন T ফাইনাল কত দেয়া আছে বলো তো, 0 ডিগ্রি। তো 0 প্লাস 273, দ্যাট মিন্স 273। আমাদেরকে কি ক্যালভিনে নিয়ে যেতে হবে না, সেই জন্য লিখেছি। আর 100 ডিগ্রি ছিল আগে, সো এর মানে হচ্ছে 373। একসাথে আমি মাথার মধ্যে আসলে যোগ করে লিখে দিয়েছি। আশা করছি এতক্ষণ যারা তোমরা ভিডিওটা দেখেছো, এইটা করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপর দেখো এখান থেকে একটা অ্যান্সার আসবে। আচ্ছা, আর একটা স্টেপ কি হলো, 0 ডিগ্রির ওয়াটার পেলাম আমরা, এই ওয়াটার থেকে এখন 0 ডিগ্রির আইসে নিতে হবে। তো এক্ষেত্রে কি স্টেটের পরিবর্তন করছি আমরা, অবস্থার পরিবর্তন করছি। দ্যাট মিন্স এটাকে আমরা যদি DS2 লিখি, এটা হবে MLF ডিভাইডেড বাই TF। আসো এটার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে M দেয়া আছে 1, LF দেয়া আছে কত, LF দেয়া আছে 3.36 ইন্টু 10⁵ এটা কিন্তু মুখস্থ রাখবে। আর আচ্ছা, এখানে 5টা বোঝা যাচ্ছে না, আমি একটু লিখে দিচ্ছি 5। আর নিচে TF, TF হচ্ছে কি গলনাঙ্কটা। তো গলনাঙ্ক কত, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি আমি ক্যালভিনে নিই তাহলে 273 অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা আরেকটা অ্যান্সার পাবো। এখন কি দুইটাকে যোগ করে দিতে হবে, যোগ করে দিই চলো। তাহলে লাস্টে হচ্ছে ডেল এস, যেটা ফাইনাল যেটা, সেটা হচ্ছে DS1 প্লাস DS2। বাট এখানে একটা কথা আছে, এখানে কি আমরা রিভার্স প্রসেস করেছি না, তাহলে এটাকে কি যোগ করলে হবে, এটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। রিভার্স প্রসেস যেহেতু, সো এটা হবে কি নেগেটিভ, আমাদের DS2টা কি আসবে, একটা নেগেটিভ। এক কথায় বলা যেতে পারে এখানে যোগ থাকুক, আমাদের আসল জিনিসটা হচ্ছে DS1 প্লাস মাইনাস DS2। তো এটাই হচ্ছে এই ম্যাথটার সলভ। আশা করছি যে এতক্ষণ পর্যন্ত যে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো পড়িয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কিছু বেসিক জিনিস জানবো। দুইটা ক্ষয়ের প্রশ্ন আসে, সেই ক্ষয়ের প্রশ্ন দুইটা জানবো, আর হচ্ছে কয়েকটা MCQর জন্য শর্টকাট জানবো বা ডাটা জানবো। তো চলো সেই দিকে মুভ করি। এনট্রপি নিয়ে এতক্ষণ আমরা তো ম্যাথ করলাম, কিন্তু এনট্রপি জিনিসটা আসলে কি এটা আমরা জানি না। এনট্রপি জিনিসটা আসলে কি? আচ্ছা, তোমরা এর আগে আমাকে বলো যে আমাদের একটা সিস্টেমের মধ্যে যদি কিছু শক্তি থাকে, এই শক্তিটাকে সিস্টেম সারা জীবন দিতে পারবে, বা সব অবস্থায় কি এই সিস্টেমটা শক্তি পাস করতে পারবে, সেই শক্তি দিয়ে কাজ করতে পারবে? এরকমটা না। কখন কাজ করতে পারবে আর পারবে না, এই যে সক্ষমতা অক্ষমতার যে প্রশ্নটা যখন আসে, সেই জিনিসটাই হচ্ছে এনট্রপি। তাহলে এক কথায় যদি তোমাকে জানতে চাই ক নাম্বারে যে এনট্রপি কি, তখন তুমি বলবে যে এনট্রপি হলো সিস্টেমের কাজ করার অক্ষমতা। এটাই হচ্ছে এনট্রপি। আর একটা বিষয় তোমাদেরকে আমি একটু বোঝাতে চাই। ধরো যে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে 5 কেজি পানি আছে, যার তাপমাত্রা হচ্ছে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। তো আমি একটু পানি দিয়ে দিলাম পাত্রের মধ্যে। এখানে আরেকটা পাত্র আছে
যেই পাত্রের মধ্যে ধরো আরো বেশি পানি আছে, 10 কেজি পানি আছে, যার তাপমাত্রা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুইটা দিয়ে যদি আমরা একটা সিস্টেম বানাই, এটা কতক্ষণ যাবত কাজ করবে? যতক্ষণ পর্যন্ত এদের মাঝে তাপমাত্রার ডিফারেন্সটা থাকবে ততক্ষণ কাজ করবে। যদি আমরা এটা মিশিয়ে ফেলি, তখন পানি হয়ে যাবে তোমার 15 কেজি, এবং টেম্পারেচারটা ক্যালোরিমিটার অ্যাপ্লাই করে, এটা একটা আলাদা টার্ম, এটা অ্যাপ্লাই করে দুইটা টেম্পারেচার মিক্সড হয়ে একটা মিডিয়াম বা মধ্যম পর্যায়ে আসবে না? সেটা কত হতে পারে? সেটা ধরো 50 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। হতে পারে, আমি বলে নিচ্ছি, এটাই যে হবে এরকম শিওর না, ম্যাথ করে তারপর দেখতে হবে। তো এই যে পর্যায়টায় পৌঁছালো, এখন কি আর এই সিস্টেম কাজ করবে? করবে না। তো এটাই হচ্ছে তোমার সিস্টেমের কাজ করার অক্ষমতা বা এন্ট্রপি। এখন এই এন্ট্রপি ক্রমাগত পৃথিবীতে কি বৃদ্ধি পাচ্ছে, যত পৃথিবীর বয়স বাড়ছে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এন্ট্রপি নিয়ে আরো কিছু ইনফরমেশন হচ্ছে, এন্ট্রপি সারা জীবন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পেতে পেতে একটা পর্যায়ে কি হবে বলো তো? আমাদের যে এই পৃথিবীর এই সকল বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে। তখন কি হবে? আর কি এরা তাপ পরিবহন করতে পারবে? কাজ করতে পারবে? পারবে না। এটাকে বলা হয় পৃথিবীর তাপগতীয় মৃত্যু বা এরকম কিছু একটা। দাঁড়াও, আমি একটু তা শিওর হয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয়, এই অবস্থাকে জগতের তথাকথিত তাপীয় মৃত্যু বলা হয়। ওকে, তাহলে এটাকে বলা হয় তাপীয় মৃত্যু। জগৎ এর তাপীয় তাপীয় মৃত্যু। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন পেলাম। এছাড়াও এন্ট্রপি বলতে আর একটা জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে বিশৃঙ্খলা, সিস্টেমের বিশৃঙ্খলা। তাহলে এন্ট্রপি সমান সিস্টেমের বিশৃঙ্খলা। এটাকে অনেকটা এইটার এইরকম একটা উদাহরণের সাথে তুলনা করা যায়, যে যখন তুমি একটা শরবত বানাচ্ছ, তখন এটার মধ্যে কি চিনি দিয়ে যখন তুমি নাড়া দিচ্ছ, তখন চিনির অণুগুলো কি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। তো সেটার সাথে এই বিশৃঙ্খলাকে একটু তুলনা করা যায়। অর্থাৎ এন্ট্রপি যখন বৃদ্ধি পাবে, তখন বিশৃঙ্খলাও বৃদ্ধি পাবে। তাহলে এস যদি বৃদ্ধি পায়, তাহলে বিশৃঙ্খলা যেটা, এটাও হচ্ছে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? তো এইটার একটা এমসিকিউ আসে, খুব বিখ্যাত একটা এমসিকিউ, যে পদার্থের কোন দশায় এন্ট্রপি সবচেয়ে বেশি থাকে? বলতো কোন দশায় পদার্থ সহজে মুভ করতে পারে? কঠিন, নাকি তরল, নাকি বায়বীয়, নাকি প্লাজমা দশায়? প্লাজমা দশায়। তাহলে সবচেয়ে বেশি এন্ট্রপি কখন? সবচেয়ে বেশি এন্ট্রপি হচ্ছে তোমার পদার্থের প্লাজমা দশাটাই। বুঝতে পেরেছো? তো এগুলো হচ্ছে খুব বিখ্যাত এমসিকিউ। এছাড়াও আরেকটা এমসিকিউ পড়িয়েছিলাম বিখ্যাত, সেটা কি ছিল? সেটা ছিল তোমার হচ্ছে এই যে ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। এখন আমরা তো সবাই জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে একটা প্রক্রিয়া আছে, এটা তোমরা আশা করি জানো, আমি এখন আবার জানাচ্ছি তোমাদেরকে। চলো, তো আমাদের যে আইসোলেটেড প্রক্রিয়া, মানে এরকম একটা ধরো পাত্র আছে, যেই পাত্রের এই দেয়ালগুলো এমনভাবে বানানো যে এটার মধ্যে বাহির থেকে কোনো তাপ যেতেও পারে না, আবার এটা কি তাপ ছাড়তেও না। এটাকে বলা হয় তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা আইসোলেটেড প্রসেস। তখন যেটা হবে, তখন এই ডিকিউটা হয় জিরো। ডিকিউ জিরো হলে ডিএস কি? ডিএসও জিরো। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিএস জিরো। যদি কোশ্চেন করা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কি পরিবর্তন হয়? হয় না। ওকে, আর একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে তাহলে এন্ট্রপি কখন বৃদ্ধি পায়? কখন বৃদ্ধি পায়? যখন হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়। তাহলে স্বতঃস্ফূর্ত। আচ্ছা, এই হাতের লেখা নিয়ে এতটা কমপ্লেন করো না, আমি খুব দ্রুত লিখছি। তো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় হচ্ছে এন্ট্রপিটা বৃদ্ধি পায়। আর হ্রাস পায় কখন? যখন রিভার্স প্রসেস হয়। আমি এই স্বতঃস্ফূর্তর উদাহরণ কি দিয়েছি তোমাদেরকে? পানি থেকে ধরো বাষ্প বা বরফ থেকে পানি। কিন্তু যখন রিভার্স করি, পানি থেকে বরফ বানাই, সেটা হচ্ছে রিভার্স প্রসেস। সো রিভার্স প্রসেসে কি হয়? রিভার্স প্রসেসে, এটা আগেও লিখেছিলাম, রিভার্স প্রসেসে এন্ট্রপি হ্রাস পায় বা মাইনাস হয়। আচ্ছা, এগুলো ছিল খুব বিখ্যাত এমসিকিউ। এখন আমার তোমাদেরকে আরো যেটা পড়াতে হবে, সেটা হচ্ছে ওই যে সূত্রের ডেরিভেশন দেখাতে হবে। কোন সূত্রটা? এই যে ডিএস ইজ ইকুয়াল টু এম এস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, এই সূত্রটার ডেরিভেশন দেখাতে হবে। এবং আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের পুরো যে প্রসেসটা সাইক্লিক প্রসেস, এই সাইক্লিক প্রসেসের ডিএস জিরো হয়।
এটা খ নাম্বারে আসতে পারে তোমাদের, সেটা তোমাদেরকে দেখাতে হবে। তো ওভারঅল এন্ট্রপি নিয়ে এটা ছিল হচ্ছে ধারণাটা আমাদের। তো চলো অন্য অন্য টপিকগুলোতে মুভ করি। আচ্ছা ভাইয়ারা, আমি তোমাদেরকে কোন সূত্রটা ডিরাইভ করে দেখাবো বলেছিলাম? আমাদের সেই সূত্রটা ছিল হচ্ছে এটা, যে ds ইজ ইকুয়াল টু ms ln t ফাইনাল বাই t ইনিশিয়াল। তো এটা দেখানোর জন্য আমাদের যে মেইন সূত্রটা, এন্ট্রপি নির্ণয়ের মেইন সূত্রটা হচ্ছে আমাদের ds ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ t ইনিশিয়াল t ফাইনাল dq ডিভাইডেড বাই t। এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন নির্ণয়ের জন্য মূল সূত্র, ইন্টিগ্রেশন দিয়ে আসে। তো এই মূল সূত্রে dq ইজ ইকুয়াল টু ms ডেল থিটা বাই ms ডেল টি। এটা একটা সূত্র, এই সূত্রটাও তোমাদের আগে পড়ার কথা। যদি এই পর্যন্ত এন্ট্রপি তুমি পড়তে আসো তাহলে এই সূত্রটাও পড়ার কথা। আর যদি কেউ না জেনে থাকো তাহলে এখন জানো যে dq এর যে সূত্র সেটা হচ্ছে ms ডেল টি। এখন আমি যদি এখানে এটা ইনপুট করে দেই তাহলে কি আসে দেখো তো, t ফাইনাল t ইনিশিয়াল ms ডেল টি ডিভাইডেড বাই t। এইখান থেকে কি লেখা যায়, ms হচ্ছে কনস্ট্যান্ট, ms কনস্ট্যান্ট সামনে আনো, এটা হচ্ছে t ইনিশিয়াল, এটা হচ্ছে t ফাইনাল, আর উপরে আসে হচ্ছে 1/t, এর সাথে হচ্ছে dt। এটার ইন্টিগ্রেশন 1/সামথিং, এইগুলোর ইন্টিগ্রেশন হচ্ছে কি 1/x এর ইন্টিগ্রেশনটা আমি এই সাইডে লিখছি, সেটা হচ্ছে ms ln t, এবং এটা কি t ইনিশিয়াল থেকে t ফাইনাল, t ইনিশিয়াল টু t ফাইনাল। এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা। তো ইন্টিগ্রেশনের এইবার আমরা বসিয়ে দিই, চলো এখানে যদি বসাই সেটা আসে কীরকম, ln t ফাইনাল মাইনাস ln t ইনিশিয়াল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো। তো আলটিমেটলি আমরা লিখতে পারি ms ln, যেহেতু মাইনাস আছে তাহলে এভাবে করে ভাগ আকারে লিখতে পারি। দেখো তো এই সূত্রটা কি এখানে এসেছে কিনা। তো এটাই ছিল হচ্ছে এই সূত্রটা কিভাবে এসেছে সেটা ডিরাইভেশন। তো আশা করি যে এই ডিরাইভেশনটাও তোমরা বুঝতে পেরেছো। আরেকটা কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে ওই যে যদি আমাদের এন্ট্রপিটার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয় সেক্ষেত্রে এটা হবে অবভিয়াসলি পজিটিভ, আর যদি রিভার্স প্রসেস হয় তাহলে হবে নেগেটিভ। এখন আরেকটা বিষয় জানার আছে, সেটা জানিয়ে এই ভিডিওটা আমি শেষ করব। ভাইয়ারা, সর্বশেষ তোমাদেরকে যে বিষয়টা জানানোর ছিল সেটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের ফুল যে প্রসেসটা, এই প্রসেসটা কি একটা প্রত্যাগামী প্রসেস। আর এই প্রত্যাগামী প্রসেসের ক্ষেত্রে ডিএস বা এন্ট্রপির পরিবর্তনটা হবে 0। তো এটা কিভাবে হয়, এই ধরনের একটা খ নাম্বারে প্রশ্ন আসতে পারে যে দেখাও যে কার্নো ইঞ্জিনের প্রসেসে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। তো এটা দেখানোর জন্য প্রথমে তোমাদেরকে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এই ডায়াগ্রামটার সাথে তোমরা মোটামুটি পরিচিত থাকার কথা কার্নো ইঞ্জিন পড়ে থাকলে। দেখো এই ডায়াগ্রামে আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে এ বি সি ডি। এখানে এবিটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, আর বিসি যেটা এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। আবার এখানে সিডি যেটা এটা হচ্ছে তোমার সমষ্ণ সংকোচন, আবার ডিএ যেটা এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো এই সবগুলো প্রসেসের জন্য আলাদা আলাদাভাবে আমরা এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব। তাহলে প্রথমে লিখি এবি এর জন্য। এবি এর জন্য কি প্রসারণ হচ্ছে এবং সমষ্ণ প্রসারণ হচ্ছে, অর্থাৎ তাপমাত্রার কিন্তু পরিবর্তন হচ্ছে না। বা এটাকে আমরা লিখতে পারি ds1 ইজ ইকুয়াল টু dq ডিভাইডেড বাই t, এরকম একটা আসবে নিশ্চয়ই। তারপরে আসো বিসি এর জন্য। বিসিটা কি বলো তো, বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে ডিকিউটা 0 হয়। রুদ্ধতাপীয় প্রসারণ যেমন ds2 ইজ ইকুয়াল টু dq ডিভাইডেড বাই t। রুদ্ধতাপীয় প্রসারণে ডিকিউটা 0 হয়, এটা তোমাকে আমি একটু আগে দেখিয়েছিলাম। তো ডিকিউ যদি 0 হয় আলটিমেটলি টোটালটা 0। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে সিডি এর জন্য কি বলতো, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনের জন্য আবার ds3 ইজ ইকুয়াল টু কি সংকোচনের জন্য মাইনাস, দেন হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি। এইটার এটা সেম, জাস্ট হচ্ছে চিহ্নটা আলাদা। আরেকটা হচ্ছে কি ডিএ। সো ডি এর প্রসেসটা কি,
ডি এর প্রসেসটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সংকোচন। তো রুদ্ধতাপীয় সংকোচন ডিএস এটা হচ্ছে 4, DS4 ইজ ইকুয়াল টু মাইনাস ডিকিউ ডিভাইডেড বাই টি। এখন এই ডিকিউটাও তো জিরো, যেহেতু রুদ্ধতাপীয়, সো আলটিমেটলি এটা জিরো। এখন যদি আমরা টোটালটা যোগ করি, যে ডেল এস ইজ ইকুয়াল টু DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4, তাহলে DS1 হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি প্লাস DS2 হচ্ছে, আচ্ছা এটা দাও T1, এটা দাও হচ্ছে তোমার T2, হ্যাঁ। তো T1 প্লাস এটা হচ্ছে জিরো, প্লাস এটা হচ্ছে কি মাইনাস, না এটা DS3টা হচ্ছে মাইনাস, তাহলে ডিকিউ ডিভাইডেড বাই T2 মাইনাস আসবে, অ্যান্ড আবারও প্লাস দিলাম আমরা, এটাও হচ্ছে জিরো। আর একটা কথা হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই T1 যতটুকু পরিমাণ, ডিকিউ ডিভাইডেড বাই T2 ততটুকু পরিমাণ। সো এটা হচ্ছে আমাদের দুইটা যোগ করলে আলটিমেটলি জিরো আসে। সো আমরা বলতে পারি একটা কার্নো ইঞ্জিনে বা একটা প্রত্যাগামী প্রসেসে ডিএস বা এন্ট্রপির পরিবর্তন হচ্ছে জিরো। এটা তোমার খ নাম্বারে আসলে এভাবে করে লিখতে হবে। তো আমি যেই ওভারঅল তোমাদের ক্লাসটা নিলাম, এই ক্লাসটাতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে ম্যাথে বেশি গুরুত্ব দিতে। তো আমি যে 5টা ম্যাথ করিয়েছি, ওই 5টা ম্যাথ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে এন্ট্রপির প্রবলেমগুলো তোমরা সলভ করার ট্রাই করবে। আর এই বেসিক কথাবার্তাগুলো একটু বই থেকে পড়ে নিবে এবং এখান থেকেও এটা নোট নিতে পারো। এভাবে করে আসলে প্রশ্ন লিখে দিতে পারবে। এবং সংজ্ঞা শিখিয়েছি, তারপর এমসিকিউ এর জন্য কি বলেছি, যে তোমার ডিএস কখন জিরো হয়, যখন তোমার রুদ্ধতাপীয় প্রসেস হয়। আবার তোমার কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বা প্রত্যাগামী প্রসেসেও ডিএস জিরো হয়। আবার যে আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেখানে কি হয়, আমাদের ডিএস বৃদ্ধি পায়। আবার ডিএস মানে কি, বিশৃঙ্খলা। তারপর হচ্ছে কি, সিস্টেমের শক্তি ধাপান্তর বা রূপান্তরের যে অক্ষমতা, সেটা হচ্ছে ডিএস বা এন্ট্রপির পরিবর্তন। তো আশা করছি যে এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে এটা অল করে রাখতে পারো। আমি এই চ্যানেলে তোমাদেরকে ফিজিক্স এবং ম্যাথ পড়ানোর ট্রাই করি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই।